স্বাগত ৭১ সংযোগে। আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। বিএনপি সহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের প্রায় আড়াই মাস হতে চলল। হরতাল অবরোধে সহিংসতার সিংহভাগ শিকার হয়েছে সাধারণ জনগণ। আগুনে পুড়েছে যানবাহন, রক্ষা পায়নি রেললাইন, নৌপথ। ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষি সামগ্রী, খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় উপকরণও। প্রবৃদ্ধির যে ন্যূনতম লক্ষ্যমাত্রা ৭.৩% ধরা হয়েছিল, তা এখন নেমে এসেছে ৬%। এই অপরাজনীতির প্রভাব ছিল শিক্ষাঙ্গনেও। এসএসসি ও এ লেভেল পরীক্ষার মধ্যে হরতাল অবরোধ শিক্ষার্থীদের দুর্ভোগ এবং অভিভাবকদের দুর্ভাবনা ছিল চূড়ান্ত পর্যায়ে। এরপরও কি এই সহিংস রাজনীতিতে আটকে আছে আমাদের অর্থনীতির উন্নয়ন, নাকি প্রান্তিক জনগণের সচেতনমূলক অংশগ্রহণে সহিংস রাজনীতির পরেও অর্থনীতির চাকা, শিক্ষা ব্যবস্থা সহ নাগরিক জীবনের উত্তরণ লক্ষণীয়? এসব বিষয় নিয়ে আজ কথা বলবো আজকের ৭১ সংযোগে। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং আছেন কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। প্রিয় দর্শক, আপনারাও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। পর্দায় দেখানো নম্বরে আপনারা ফোন করতে পারেন, SMS করতে পারেন, কিংবা আপনারা স্কাইপি বা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি প্রথমেই যেতে যাচ্ছি অ্যাডভোকেট হোসেন হুমায়ুনের কাছে। আপনি জানেন যে গেল আড়াই মাস ধরে টানা অবরোধ চলছে এবং এই অবরোধের কারণে জানমালের যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, অর্থনীতিও ক্ষতির সম্মুখীন। তো সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে দেশপ্রেম যাদের মধ্যে আছে তারা এই ধরনের অবরোধ বা হরতালের টানা প্রোগ্রাম দিতে পারে না। কারণ এই জন্য বলছি যে তারা জানে যে এই কর্মসূচির কারণে অর্থনীতি ব্যাহত হবে, জীবনযাত্রা ব্যাহত হবে। কিন্তু দেখা গেল শুধু জীবনযাত্রা ব্যাহত নয়, অর্থনীতি নয়, তারা এটা কোনো পরোয়াই করে না। তারা মানুষ হত্যা করেছে, পুড়ে মেরেছে, নাশকতা করেছে, কি না করে সেটা আমরা তাণ্ডব করেছে, আমরা সবই দেখেছি। কিন্তু তারপরেও জনগণ, সাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ধরুন আমি কালকের কথাই বলছি, কালকে ২৬শে মার্চ, এটা সারা বাঙালির দেশ, বাঙালির দিবস, এখানে ভেদাভেদ নাই। সেদিন একটি দলের যিনি ৩ বার প্রধানমন্ত্রী বলে দাবিদার, তিনি সেই ২৬শে মার্চ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বা শহীদ যারা হয়েছেন তার আত্মার প্রতি সম্মান দেখাননি। এটা পরম দুঃখজনক। ইট ইজ ব্লিডস মাই হার্ট। আমার রক্তক্ষরণ হয় যখন শুনি তিনি বিরোধী দাবি করেন তার দল মুক্তিযুদ্ধের দল, সেই মাপন দেন। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রেক্ষাপটে তারা করেছিলেন এই অবরোধ, বলেন যে তারা ভেবেছিলেন যে অবরোধ হরতাল করে সরকার পতন করিয়ে দেবেন বা বাধ্য করবেন একটা নির্বাচনে দেবার জন্য, সংলাপে যাওয়ার জন্য। এবং সেই কারণে সেটা অর্জন করার জন্য তারা বিভিন্ন দূতাবাসে ধর্ণা দিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে দেখা করেছেন, কথা বলেছেন, বেরিয়ে এসে তারা বলছেন আপনার আলোচনার মধ্যে সমাধান করুন। কিন্তু একটিবার কিন্তু প্রথম অবস্থায় বলেননি এই নৃশংসতা, এই হত্যাযজ্ঞ, অ্যাসিড মারা, ককটেল মারা, পেট্রোল বোমা মারা, মানুষ মারা, গরু ছাগল মারা, এটা পরিহার করতে হবে। এটাকে সাধুবাদ জানান নাই ঠিকই, কিন্তু এটা প্রতিবাদ করেননি। আমরা গত আড়াই মাসের যদি পর্যালোচনা করি, তাহলে যে রাজনৈতিক পর্যালোচনা যদি করি, তাহলে আমরা কি কোনো অর্জন করতে পেরেছি? আপনার কি মনে হয়? আমাদের অর্জন অবশ্যই, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও, এই অবরোধ সত্ত্বেও কিন্তু রপ্তানি বেড়েছে। আপনারা দেখেছেন আমাদের রপ্তানি বেড়েছে। আমরা এখান থেকে চাল রপ্তানি করেছি। আমরা শিক্ষা ব্যবস্থার এত প্রতিবন্ধক মধ্যেও শিক্ষা ব্যবস্থার যে প্রোগ্রাম বা কর্মসূচি পালন এগিয়ে যাচ্ছি। আমরা আপনি লক্ষ্য করেছেন ফরেন রিজার্ভ সর্বকালে সর্বোচ্চ হারে আমাদের ফরেন রিজার্ভ আমাদের বাংলাদেশ ব্যাংকে হয়েছে। আমাদের প্রবৃত্তির হার 7%, যেখানে অমর্ত্য সেন নোবেল প্রাইজ বিজয়ী বা পার্শ্ববর্তী ভারতের, তিনি বলেছেন 12টি ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে। মানালির ক্ষমতায়ন, আইটি সেক্টর, কোন সেক্টরে না,
কোনোটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। যান পরিবহনের ব্যবস্থাটা কিছুদিন স্থবির থাকার পরে আবার তারা প্রতিরোধ গড়ে তুলেছে। যারা ট্রান্সপোর্ট সেক্টর, আপনার কাছে আবার আসবো, কিন্তু সেই সাথে কিন্তু অর্থমন্ত্রী এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে জিডিপির যে লক্ষ্যমাত্রা 7.3% মান ধরা হয়েছিল তা অর্জন করা সম্ভব হবে না এই অবরোধ হরতালের কারণে। আমি প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি জনাব মনসুর আপনার কাছে, সার্বিক অবস্থা পর্যালোচনা করে আপনার কি মনে হয় যে আপনি যদি গত 2.5 মাসে অর্থনৈতিক বিষয়টা পর্যালোচনা করেন তাহলে আমরা কি পিছিয়েছি নাকি যেখানে ছিলাম, নাকি আমরা কতটুকু কোথায় আছি? না, এটা অবশ্যই স্বীকার করতে হবে যে হরতাল বা রাজনৈতিক যে সংঘাত এটা কোনোদিনও অর্থনীতির জন্য ভালো কিছু হতে পারে না, এবং কোনো দেশেই সেটা হয় না, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরা জানি যে আমাদের সরকারের লক্ষ্যমাত্রা ছিল 7.3%, হয়তো সেটা হতো না, স্বাভাবিকভাবেও হয়তো সেটা 6.5 বা 6.6 মতো হতো বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এখন কিন্তু সেটা নিয়েও বেশ সন্দেহ আছে আমাদের। তো আমি মনে করি যে আমাদের যেটা ধারণা যে 6% এবছর হওয়া এটা ডিফিকাল্ট হবে, এবং সেই জন্য এটা কিন্তু ঠিক কথা যে অর্থনৈতিক ক্ষতি যেটা হচ্ছে এটা কিন্তু কোনো মতেই কোন রাজনৈতিক দল কর্তৃক কাম্য হতে পারে না, এবং জনগণের জন্য সেটা সবচেয়ে ক্ষতিকর দিক। এটার দায়ভার জনগণের উপরই বর্তাবে, সরকারের উপর কিছুটা হলেও বর্তাবে, কারণ রাজস্ব প্রবৃদ্ধি কম হচ্ছে এবং কমে যাচ্ছে। তো আমি মনে করি যে এই যে প্রক্রিয়াটা বিরোধী দল নিল সেটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, হয়তো উদ্দেশ্যটা তাদের দিক থেকে এবং অনেকগুলো দিক থেকে সঙ্গত থাকতে পারে, এবং সঙ্গত কারণও আছে, সেটা থাকুক, কিন্তু যে ইস্যুটা সামনে চলে আসে সেটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দল এই কার্যক্রম করে যাচ্ছে সেটা এখনো কি যথাযথ কিনা। একটা ওষুধের যখন প্রয়োগ হয় সেটা নিয়ে 7 দিন পরে বা 10 দিন পরেই ডাক্তাররা কিন্তু আবার এটাকে পুনর্বিবেচনা করে, যেটা থেকে আমরা কোনো সুফল পাচ্ছি না আমরা এটা থেকে কুফল পাচ্ছি। আমি মনে করি যে আমাদের যে হরতালের যে সিচুয়েশনটা হচ্ছে এটা কোন রকমের কোনো সুফল বিরোধী দলের জন্য আপাত দৃষ্টিতে বয়ে আনছে না, এবং এই কারণেই আমার মনে হয় যে বিরোধী দলকে আরেকটু সুচিন্তিতভাবে আরো স্মার্ট মেডিসিনের কথা চিন্তা করতে হবে যদি তারা আন্দোলন চালিয়ে যেতে চান। আন্দোলনের তো বিভিন্ন প্রকার আছে, অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন একটা অংশ এবং সেটা থাকবে, কিন্তু এটাকে আরো সুচিন্তিতভাবে, যেটাকে আমরা বলি স্মার্ট মেডিসিন, সেইভাবে ব্যবহার করতে হবে। সমগ্র দেহকে ক্ষতি করে রোগীকে কোনোদিন ভালো করা যায় না। কাজেই আমি মনে করি যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে, যেমন হরতালের কারণে ও লেভেল পরীক্ষা, এ লেভেল পরীক্ষা, এটা পিছিয়ে যায় না, এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। 6 মাস হাজার হাজার ছাত্র ছাত্রী তাদের এই পরীক্ষাটা পিছিয়ে গেল, তাদের জীবনের সময় হারিয়ে গেল। অর্থনীতির বিষয়টার দিকে একটু ফোকাস করে আমাদেরকে একটু পর্যালোচনা করে বলেন যে আমাদের যে এই যে জিডিপি থেকে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল আমরা যে পিছিয়ে গেলাম, এটা এখন কিভাবে কি করণীয় আমাদের? এখানে যেটা হবে, আমরা অর্থনৈতিকবিদ হিসেবে আমরা মনে করি যে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে পরেই আবার আমাদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে। স্বাভাবিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগ কিন্তু এই অস্থিতিশীল পরিবেশে কোনোদিন হতে পারে না, এবং আমাদের বাংলাদেশের যদি আমরা 7 বা 8% প্রবৃদ্ধি আমরা আনতে চাই বাংলাদেশে, যেটা সরকারের লক্ষ্য, জনগণের দাবি, সেটা করতে হলে আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রথম সূত্র হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং যেটাকে বলা হয় নিরাপত্তামূলক স্থিতিশীলতা। এই দুটো জিনিস যদি ব্যাহত হয়, যেটা এখনো পর্যন্ত ব্যাহত বলে অনেকেই মনে করেন, শঙ্কিত থাকেন, তাহলে কিন্তু স্বাভাবিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন, যেগুলো আমাদের সবাই আমরা চাই, সেটা দলমত নির্বিশেষে সবাই চাই, সেটা আমরা অর্জন করতে পারব। আবারও আপনার কাছে ফিরবো, কিন্তু বুঝতে হবে সবাই। আবারও আপনার কাছে ফিরবো ডক্টর কামাল উদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও খুবই বিপর্যয়ের সম্মুখীন, এবং আমাদের এই হরতাল অবরোধের কারণে স্কুলে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন এবং এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন তাদের বারবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আপনি এই সার্বিক যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই গেল 2.5 মাসে আমাদের যে বিপর্যয়গুলো হয়েছে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার শিক্ষা ব্যবস্থার ইস্যুটাই প্রথম বলি। আমরা এখন বলি যে আমরা যে পৃথিবীতে বাস করছি এটা হচ্ছে নলেজ বেসড ইকোনমি, এবং পৃথিবীর যে কয়টা দেশ খুব ভালো উন্নয়ন করেছে তাদের মেইন ফোকাসটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এবং তার শুরুটা কিন্তু হচ্ছে আপনার শিক্ষা।
বিশেষত প্রাইমারি এবং সেকেন্ডারি, কারণ এটা একটা মানুষকে সচেতন করে। এবং সারা বিশ্বে আপনি খেয়াল করবেন যে সেকেন্ডারি পর্যন্ত অনেক সময় ফ্রি এডুকেশন দেওয়া হয়। এই জন্য যে হিউম্যান রিসোর্সটা ডেভেলপ হলে পরে এটা আলটিমেটলি অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা রাখবে। সুতরাং গত কয়েক মাসে যেটা ব্যাপক ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে যারা জড়িত তারা কি এই কথাটা বুঝে না? অবশ্যই বুঝেন। মূল জিনিসটি দেখতে হবে, যেমন আপনাকে আমি যদি একটু আন্তর্জাতিক পার্সপেক্টিভ থেকে বলি, যে রাজনীতিতে যারা থাকে, যেটাকে বলা হয় রাজার নীতি নয়, রাজনীতি হচ্ছে নীতির রাজা। নীতির রাজা মানে হচ্ছে যেটা সমাজকে পরিবর্তন করবে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন থাকে। সমাজ পরিবর্তনের যেহেতু বিভিন্ন হাতিয়ার থাকে, এগুলো নিয়ে সবসময় বিতর্ক হতে পারে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 30 বছর পার হওয়ার পর বিভিন্ন আলোচনা আসলো যে ঠিক আছে, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্যতা নিয়ে। রাজনীতির ভুলের কারণে কি হতে পারে, সোভিয়েত ইউনিয়ন 89 সনের দিকে এই যে আপনার গর্বাচেভ সাহেব, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তারা আপনার অর্থনৈতিক সামাজিক কিছু পরিবর্তন, রাজনৈতিক দুটো পরিবর্তনে দিয়ে গেল এবং কোল্ড ওয়ার অনেকটা শেষ হলো, সবাই তাদেরকে বেশ ভালো বলল। ঠিক একই সময় আপনি খেয়াল করুন, চায়নাতে একটা ঘটনা ঘটলো, এখানেও রাজনৈতিক কিছু আন্দোলন শুরু হলো এবং ছাত্ররা তিয়ানমার স্কোয়ারে ব্যাপক আন্দোলন করলো। কোন এক পর্যায়ে সেই ছাত্রদের আন্দোলন চাইনিজ যে কর্তৃপক্ষ ব্যাপকভাবে দমিয়ে দিল হত্যার মাধ্যমে। ঠিক চায়না আন্তর্জাতিক যে পরিমণ্ডল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল ওই ঘটনা দিয়ে। আর সোভিয়েত ইউনিয়ন তখন ওই গর্বাচেভ সাহেব পুরস্কার পেয়ে তারা G7 ছিল না, তাদেরকে G7 যেটা গ্রুপ 7 এলিট গ্রুপ, হ্যাঁ, ওইখানে নেওয়া হলো, যদিও তাদের ইকোনমি ওই লেভেলে ছিল না তাদেরকে। কিন্তু দেখেন 25 বছর পরে আজকে এসে দেখেন সেই সোভিয়েত ইউনিয়ন এখন রাশিয়াতে পরিণত হলো, তাদের এগেইনস্টে স্যাংশন, তাদের সামগ্রিক প্রেক্ষাপট আমি বলার হয়তো সময় পাবো না, বললাম। আর যে চায়নাকে তখন আন্তর্জাতিক কমিটি আলাদা করে ফেলেছিল, তখনকার চায়নার যে নেতৃত্ব ছিল তারা তাদের দেশের ভবিষ্যৎ খেয়াল করে ওইভাবে পলিসি নিয়েছে। আর আজকে সে চায়না থেকে গণতন্ত্র আছে, কিন্তু চায়না এখন আমেরিকার ভালো বন্ধু। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে রাজনীতি যারা থাকে তাদের ভীষণ থাকতে হয়। আপনার যদি ভীষণ না থাকে, আমাদের আজকের যে সমস্যাটা, এটা সাময়িকভাবে শিক্ষা বা অর্থনীতি নিয়ে আলোচনা করতে, মূল সমস্যাটা হচ্ছে রাজনীতিতে প্রফেশনালিজমের আপনার সমস্যা আছে। রাজনীতিতে যারা আসবে তারা দেশকে ভালোবাসবে এবং তাদের ওই ধরনের ভীষণ থাকবে যে সমাজটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই। আমি একজন শিক্ষাবিদ হিসেবে প্রশ্ন করছি যে এই যে বারবার সময়সূচি পরিবর্তনের কারণে এবং এই যে শুক্র শনিবারে ক্লাস হচ্ছে, 5 দিন ক্লাস হচ্ছে না, এটার কারণে অনেকেই বলছেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা 1 বছর কিংবা কেউ বলছেন 2 বছর পিছালো। আপনি এটার সাথে কতটুকু একমত? না, আমি শুরুতেই বলছি আপনার অবশ্যই তো তাতে একটু ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা তো পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনি স্বাভাবিকভাবেই যদি প্রতিদিন যেখানে 5 ঘন্টা ক্লাস হওয়ার কথা ছিল, আমি যদি এক সপ্তাহের একটা রাফ হিসাব করি 25 ঘন্টা, এখন আপনি শুক্র শনিবারে সেখানে হয়তো বা 6-12 ঘন্টা নিলেন, সুতরাং ক্ষতি তো সেখানে হচ্ছে। পিছিয়ে যাবে সেটা আমি মনে করি না, কারণ এই যে বর্তমান সমস্যাটি, এটা হচ্ছে মানুষ সৃষ্ট সমস্যা। আমাদের অনেক প্রাকৃতিক সমস্যাও বাংলাদেশের মানুষ সমাধান করেছে। সুতরাং এই সমস্যাটিও যারা তৈরি করেছে তারা কিছুদিন পরেই বুঝবেন যে সমস্যাটি হয়তো মানুষকে কষ্ট দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের আপনার অনেক জায়গায় বাংলাদেশের এখনো কিভাবে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে এ নিয়ে আশ্চর্য প্রকাশ করে। সুতরাং এটা উত্তরণ ঘটবে, বাট অবশ্যই আমাদের রাজনীতি যদি প্রফেশনালিজম থাকতো, কারণ দুর্ভাগ্যজনক কারণে এমন, ধরেন আমি বলবো না যে শুধু একাডেমিক ডিগ্রি থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায়, কিন্তু তারপর আপনি যদি দু এক সময় দেন তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি যে হ্যাঁ আপনার আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে এই পর্বে একটা বিরতি, 71 সংযোগে বিরতির পর আবারও ফিরছি।